আমি এইভাবে ধরেছি, এক চান্সে গলাটা চাপ না দিতে পারে, আমার বুকে একসঙ্গে মিশে গেছে, এগুলি তখন ঠাস করে এইখানে কামড় মেরেছি। ছোট ভাই ছিল 7-8 বছর বয়স, ও তখন কাদা তুলে ওর বাঘের চোখে মারছে, বাঘে ধরেছে অবশ্যই আমি বুঝতে পারি। সেখন আমার কিছু তো একটা করতে হবে, এখন হাতের কাছে ওইটাই ছিল, ওইটা দিয়ে আমি বাঘের পরে অ্যাকশন দিচ্ছি। চোখে কাদা লাগার ফলে ও ছেড়ে দিচ্ছে। এবার নৌকা পিছিয়ে মানে দিতি বাঘও ডাঙার পড়তে লাভ দেবো। বাবা, তারা কি পোনা ধরতেছে আশিক? আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সুন্দরবন উপকূলের মানুষদের জীবনযাপন দেখছি গত কয়েকদিন ধরে। আজ বাঘে মানুষের লড়াইয়ের একটি গল্প শোনাবো। গহীন বনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন সিদ্দিক গাজী, পাশে ছিলেন ছোট ভাই 7-8 বছর বয়সের সাইফুল গাজী। কৌশলে বাঘকে পরাস্ত করে ফিরে এসেছিলেন তারা। গাল উল্টায় ফেলছিল বাঘে, না? কি ঘটনাটা বলেন তো একটু। 2000 সালে সুন্দরবনে মাছ ধরতে গেছিলাম। যাওয়ার পরে খাল ধরেছি, খাল ধরে সকালে যখন মাটি নামিয়েছি তখন জাল 2 ভাড়াতে খুলে দেওয়ার পরে বাঘ ডাঙার পড়তে লাভ দিয়ে পুরি প্রথম মাথায় নলি মেরে মাথায় ফেলে দেয়। মাথায় দেখেন, মাথায় নলির দাগ আছে। নলি মানে নখ? হ্যাঁ, নখ। আচ্ছা। তারপর ওই আমি এইভাবে ধরেছি, ওর বুকটা এইভাবে ধরেছি যেন ও এক চান্সে গলাটা চাপ না দিতে পারে। ও, আপনি ওর মধ্যে আবার বুক ধরছেন, ঠেলে ধরছেন? আচ্ছা। ওর 2 থেকে 3 মণ ওর ওজন, আমি লাস্টে আর ধরে রাখতে না করি আমার হাত এরম হয়ে যাচ্ছে। এরম হয়ে গেলে ওর বুক আর আমার বুক একসঙ্গে মিশে গেছে, এগুলি তখন ঠাস করে এইখানে কামড় মেরেছি। আচ্ছা। মারার পরে আমার ছোট ভাই ছিল 7-8 বছর বয়স, ও তখন কাদা তুলে ওর বাঘের চোখে মারছে। হ্যাঁ, চোখে মারিছে। চোখে মারার পরে ও তখন চোখ এরকম ক্লিয়ার করতে গিয়ে আমি ওর দাঁতেতে স্লিপ করে নিচে পড়ে গেলাম। বেড়ে গেছেন। আপনি তো আপনার ভাইয়ের সাথে ছিলেন, তাই না? আপনার বাবা, আপনি, আপনার ভাই, আর কে ছিল? 3 জনই? ও, 3টা লোকই ছিলেন মাত্র। তো আপনি তখন কি করতেছেন যখন বাঘে নিল আপনার ভাইকে? বাঘে যখন নিয়েছে আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম, ওই জালের পাশে? জালের পাশে। আচ্ছা। ওখানে মনে করেন রাত্রেই তো, ভোর রাত্রে একটু অন্ধকার ছিল। ওটা কি খালপাটা ছিল? খালপাটা, হ্যাঁ। এখন ওখানে তো বাঘ প্রথম স্টেপে দেখতে পাইনি। এখন যখন ভাই আমার এরকম সামনে সামান্য মনে হয় 1 বিঘা কি 1 হাত আমার দূরত্ব, আমি দাঁড়িয়ে আছি, হাতে ছিল চেন, যে ল্যাম্প বলে, ল্যাম্প, হ্যাঁ, বাতি, কেরোসিনের বাতি। জি। হ্যাঁ। এখন ওইটা এই যখন এই বাম সাইডে বা লাভ দিয়ে পড়ার পরে ওই চেনি আমার হাতে ছিল, ওইটা পাজি গেছে, নিভে গেছে। আচ্ছা। নিভে যাওয়ার পরে আমি মনে করেন যখন ভাইয়ের যখন ধরিছে, সেখন তো আমি বুঝতে পারছি বা একটু দেখতে পাচ্ছি, তখন আমি ওই বাঘের ধাক্কায় বসে পড়েছি। মানে আমি ছিলাম দাঁড়াই, বসে পড়ার পরে আমার তো সেখন কিছু করার নেই। এখন বাঘ ধরিছে, এখন আমি হাতের নীল কাদা ছিল, কাদা সেলি মারিছি বাঘের চোখে। বাঘের চোখে যেন বাইরে এই জায়গায় ধরিছে, এই জায়গায় যখন কাদা চারি চোখে গেছে বাঘের, এখন ও এইভাবে নাড়া দিয়েছে মুখ, বাঘ নাড়া দেওয়ার পরে ভাই ছাড়াই গেছে, আর ওই কাদা সব উপরে উঠে গেছে। না জানি কি মানে অ্যাটাক হয়েছে তার উপরে। তো কাদা ফেলানোর মাথায় আসলো কি করে বুদ্ধি? এখন ওখানে তো মনে করেন লাঠিও নেই, আর আমার বয়স এখন খুব কম, 8 বছর। হ্যাঁ। এখন আমি আমার ভাই ধরেছে, মন পাটি যাচ্ছে, বাঘে ধরেছে অবশ্যই আমি বুঝতে পারি। সেখন আমার কিছু তো একটা করতে হবে, এখন হাতের কাছে ওইটাই ছিল, ওইটা দিয়ে আমি বাঘের পরে অ্যাকশন দিচ্ছি। এর সাথে সাথে মনে করেন ওইটা চোখে কাদা লাগার ফলে ও ছেড়ে। তখন আল্লাহর রহমতে আমার জ্ঞান আছে ভালো, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি আবার এই মুহূর্তে উঠে যাই তাহলে ও আমার ঘাট আবার অ্যাটাক করবে। কারণ ছোটবেলাতে জঙ্গল করা অভ্যেস, তো বাঘের কোলাকুল সম্পর্কে অনেকটা ধারণা আছে। এখন ওই পড়ি গেছি, পড়ি দেওয়ার পরে পা দিতে ঠেলা দিতে ওই নৌকোর দিকে যাচ্ছি, তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ভোরের টাইম। তখন নৌকোর বাড়ি যাই আমি নৌকায় উঠতে যাচ্ছি, তখন মাথা এরম হয়ে যাচ্ছে, কারণ এইখান থেকে তো সিঁড়ি ফেলি, এইভাবে ধরিস, তখন ধরিয়ে নৌকার পরে উঠে তখন এরকম সাবি দেখি আমি ন্যাংটো উলঙ্গ হয়ে গেছি। আচ্ছা। তখন আমার ছোট ভাইটা বললাম যে তুই এটা কাপড়টা আমার দিয়ে দেওয়ার পরে আমি ওইটা 1 হাত দিয়ে বেলন দিয়ে আমি বললাম নৌকাটাকে পিছিয়ে দিই। আচ্ছা। কারণ ওর দাঁতে রক্ত লেগে গেছে, ও কিন্তু আবার আসবে, আবার অ্যাটাক করবে। এখন ও তখন আমার গলা ধরে কান্নাকাটা করছিস। এখন আমি বললাম কান্নাকাটা পরে করিস, কেন আগে নৌকাটা পিছিয়ে। এবার নৌকা পিছিয়ে মানে দিতি বাঘ ডাঙার পড়তে লাভ দেবো আবার।
পড়ার পরে আমার যেখানে প্রথম ধরেছিল হ্যাঁ। ওইখানে ওই তখন কাদার ভিতর খুঁজতেছি আমি ওখানে আছি কিনা। আচ্ছা। যখন ওখানে না হয়েছে তখন খালের গোড়াতে জাল পাতা ছিল, ওই জাল সব টেনে তুলেছি বাঘে আশ্রয় তুলছে। হ্যাঁ, আসলে তুলে ওই জাল কোলে গুলে চুপ করে বসে দিয়েছি। ওখান থেকে ভাই নিয়ে নৌকা এসে গাটাগুলো কাদা টাদা ধোবাই, তারপরে পরবর্তীতে ফরেস্টের লোকজন দিয়ে জালি বাওয়ালিরা দিয়ে ওই জাল টালগুলো পরে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে তারপরে ফরেস্টের বোটে উঠিয়ে তখন ওই মুন্সিগঞ্জে আমার নিয়ে আসলো। আচ্ছা। মুন্সিগঞ্জে আসার পরে তখন 2000 সাল, তখন তো সাতক্ষীরা জেলা সব বন্যাতে বুড়ি ছিল, ভারতের থেকে পানি আসছিল, ওই পানিতেই গাড়ির চাকা ডুবে চলে না। তারপর সামনগর মেডিকেলে গেলাম, সামনগর মেডিকেলে ওরা নিয়ে গেলে সামনগর ওরা বললো যে আমরা বাঘ ধরা রুগী আমরা চিকিৎসা করতে পারি না। তারপর কোথায় নিয়ে যেতে হবে, তো আপনারা নলতায় নিয়ে যান। নলতায় স্বাস্থ্যমন্ত্রী ওখানে, তা বললো নলতায় গেলাম, নলতা দেওয়ার পরে নলতা ওখানে বললো সারটা নিয়ে গেছে ঢাকায়, এখানে হবে না। তারপর সাতক্ষীরা গেলাম, সাতক্ষীরা একই কথা যে আমরা এই এত বড় অপারেশন আমরা পারবো না। তারপর ওইখান থেকে ওই সন্ন্যায় গাজী মেদানুর ওখানে, ওইখানে কতদিন লাগলো চিকিৎসা? 1.5 মাসের মতো চিকিৎসা। 1.5 মাস। আচ্ছা, এই যে সময়টুকুতে বাঘটা দেখলেন, ওর চেহারা সুরত কিরকম ছিল? ওর চেহারা শুরু তো বিশাল শক্তি, ওর গায়ে একটা বাঘের একটা হাতায় 18 জন পুরুষের জ্বর থাকে ওর একটা হাতায়, এক হাতায়, কারণ ওরা তো কাঁচা জন্তু খায়, কাঁচা গোশ মাছ খায়, ওদের গায়ে শক্তি বেশি। আমি যখন ওর বুক ব্যাটে ধরিলাম তখন আমি মনে করলাম 10 মুনি পাথর আমার হাতের পরে এসে ফুটছে। তারপর থেকে কি মানে আর না, আমি আর জঙ্গলে আর যাননি আপনি? কি একটা অবস্থা। যাক, কপাল ভালো আর কি। আর ওই সময় আপনার মাথায় বুদ্ধিও আসছিল। হ্যাঁ, সবই আল্লাহ পাকের। না, সেটা তো অবশ্যই। তারপরে ওই যে উসিলা সিদ্দিক গাজী বলছিলেন ভয়ঙ্কর বাঘের আক্রমণের কথা, এবং আক্রমণের সময় বাঘের আচরণ কেমন থাকে সেটি জানতে চাইলাম তার কাছে। চিৎকার চেঁচামেচি করে? হ্যাঁ, ও তখন চিৎকার চেঁচামেচি, হুঙ্কার দেয় না? হুঙ্কার দেয় তো, হুঙ্কার দিয়ে মানুষের আতঙ্ক করে ফেলে, আতঙ্ক করে তারপর তো ধরে। তো বাঘ তো এমনি নর্মাল অবস্থাতেও দেখছেন, আবার শিকারি। আমার জীবনে 3 তারিখে আমি বাঘের সামনাসামনি হয়েছি, এই তারিখ প্রথম আমার ধরি, এমনি আমি দেখেছি, এমনি দেখছেন। যাক, এখন মোটামুটি সুস্থ আছেন? এখন সুস্থ আছি, তো ওই গাল ঠিক মতন হাঁ করা যায় না, এই সাইডে যে টান পুড়িয়েছে আর কানের তালা নষ্ট হয়ে গেছে, এই তালা কেউ যদি আমার ডাকে ডায়নি তা আমি শুনি পাই। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ঢাকা মেডিকেলে গেলাম, যাওয়ার পরে ঢাকা মেডিকেলের ওখানে স্যার বললো যে তোমার কানের তালা নষ্ট হয়ে গেছে, ও বিদেশের তো তালা নিতে হবে, চোখ তো এটা বোঝে না, হ্যাঁ, এই চোখটা বোঝে না, ঝড় বৃষ্টি হলি বাতা বালি তুলি আসি তখন হাত দিয়ে ধরে থাকা লাগে, যাওয়া লাগে। তাহলে মূল জিনিসটা আছে যে এক তো ধরেন উপরওয়ালা বাঁচাইছে আপনাকে, আর আপনার ছোট ভাইটা যেটা 7-8 বছর বয়স, সে মারছে বাঘের চোখে কাদা। এটাই আপনার মানে বেঁচে যাওয়ার একটা বড় ইয়ে ছিল। আর যখন ধরেছিল তখন আমার আব্বা ওই আমার ঠ্যাং ব্যাটে ধরে বাঘের তখন এরা গরু ওই অবস্থায়, কারণ মাছ ধরতে গেলে তখন তো হাতে কিছু থাকে না। হ্যাঁ, হাতে কিছু থাকে না তখন। আর এখান তো 20-24 বছর আগে তখন তো টর্চ লাইট ভিতরে নিয়ে যেত না, তখন টেমি দিয়েই মানে বাতি, মাছটা বাতি দিয়ে মাছটা মারত ভোরবেলা, এটা ভোরের টাইম পাটা দেওয়া ছিল খালে পাটা দেওয়া ছিল। যাক, গাবুরার সিদ্দিক গাজী এবং সাইফুল গাজীর বাঘের সাথে যুদ্ধ করে ফিরে আসার গল্পটি দারুণ চমকপ্রদ, শুনতে বেশ ভালো লাগে। তবে যারা চাক্ষুষ বাঘের আক্রমণের তারা জানেন বাঘ কতটা ভয়ঙ্কর। সুন্দরবন একটি ভয়ঙ্কর জায়গা, তারপরেও মানুষ পেটের দায়ে পেট চালাতে সুন্দরবনে আসেন। যাই হোক, আমরা সুন্দরবন উপকূলে যাওয়া আশা করি, সেখানকার মানুষদের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে চুনা নদী থেকে গাবুরায় আসার পথে আমাদের ট্রলারের ইঞ্জিনটি নষ্ট হয়। রাতে এই উপকূলে ঝড় বাদল ছিল, ইঞ্জিন সারানো যায়নি, তাই এখন মানে 7 সকালে ইঞ্জিন সারানোর কাজ চলছে। অসুখ হয়েছে জামাই, ইঞ্জিনের অসুখ হয়েছে। হ্যাঁ, ইঞ্জিনের অসুখ হলে কি রান্নাঘরের অসুখ হয় না? রান্নাঘর তো দোকানে চা খাই, আমাকে ভর্তি করলাম, চা খাবো আমরা দোকানে চা খেলাম। মানিক ভাই, না দোকানে চা খাই হবে না ভাই, হবে রান্নাঘর ছাড়েন,
আচ্ছা আমার কাছে জিজ্ঞেস করেন কোন কোন জায়গায় নাট বল্টু ছিল না, এই অবস্থায় 4 দিন ধরে চালাইছে। এ ভাই, ও ভাই, কাকু ভালো হয়নি আসলে। এই মেশিন আমাদেরকে দিয়ে ছেড়ে দিছে, এত বড় জার্নি। মেশিন তো নষ্ট না, মেশিন তো নষ্ট আপনি বানিয়েছেন। কে করছে? আপনি কিভাবে? ওই সুইচ বন্ধ করে দিয়েছেন, পানির লাইন পাইনি। ওটাও তো কাকুর দোষ, ওখানে সুইচ লাগাইছে কেন পিঠের কাছে? কাকু তো ওই বিষ খাবে না, গলায় দড়ি দেবে, আমাকে ঠেলায়। কে সবুজ, কি অবস্থা? ও, এ লাগাতে বেশ সময় লাগে না, বুঝলেন? সে কাজ ভালো বুঝে, কিন্তু এই রিপন, কতক্ষণ লাগবে তোমাদের? আর 20 মিনিট। এই একজন বললো 15 মিনিট, ও বললো 20 মিনিট। সবুজ কতক্ষণ লাগবে রে? 15-20 মিনিট। 15 আর 20 মানে হচ্ছে 35 মিনিট। না 20 মিনিট হয়ে যাবে। না আমার স্যালেন্ডারটা আমরা নাস্তা করতে যাবো না? আমাদের দাওয়াত ছিল একটা, তো সাকাদের হাতে পারবে যাবো না? যার বাড়ি দাওয়াত আমি না গেলে খুশি হই। লাগে। অত খাইয়ে পারা যায় এরা কি কাকু এরকম একটা মেশিন দিয়ে আমাদেরকে ছাড়লো এত লম্বা পথ? আগের বার কি করছিল মনে আছে? চাই ছাড়া চাল ছাড়া আমাদেরকে সাগরে পাঠাইছিল। কি হয়েছে মেশিনের? গ্যাসকেট কেটে গেছে, এই যে এই জিনিস। এনতে পানি লিক করিছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পানি লিক করিছে। ইঞ্জিনের কাজ যেটুকু সেটুকু করতেই হবে, কারণ আমাদের আবার লম্বা সফরে নামতে হবে। কাজ চলুক, আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে। সেই সময়টুকু একটু খোলপেটুয়া নদীর পাড়ে যাব। এখন আবহাওয়া বেশ ভালো, মানুষ ব্যস্ত তাদের কাজ চলে এখানে। ও ভালো ভালো ভালো। এটা কি রেনু না বাগদা? রেনু কাকে বলে? ইয়ে গলদার বাচ্চাকে রেনু বলে। এই যে আপনারা বলেন, হ্যাঁ সরকার বলে যে এই ইয়ে করা যাবে না, রেনু ধরা যাবে না। কেন বলে? যে রেনু ধরলে অন্যান্য মাছ টাছ নষ্ট হয়, তাই না? আপনারা বলেন যে কিচ্ছু নষ্ট হয় না, আর আমি এখানে দেখতেছি কতগুলো মাছ মরে আছে, অন্যান্য মাছ। হ্যাঁ, এখন তো এগুলো তো যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো তো আমরা দেখতেছি না, যেগুলো নষ্ট হচ্ছে মেলা, তাই না? হ্যাঁ, এই হলো বিষয়, এটা হলো বিষয়। না তাহলে যদি ওই বাগদা কত করে? কয় টাকা? 1 টাকা পিস। বাগদা যদি 5 টাকা পিস করা যেত তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, ঘেরালাকেও বাঁচান লাগবে। ঘেরালা তো কোনো কিছু রাখে না, সব হচ্ছে আমরা যারা খাই তাদের উপর যায় নাকি? পোনা হচ্ছে কিরকম দেখি তো, একটা পোনা দেখি। ও ওই যে ছোটটা, এটা কি বাগদার পোনা? তো দারুণ তো, করেন কাজ করেন, ঠিক আছে। ইয়ের দিকে গলদা পড়তেছে অনেক, শিবসার ওই পার, শিবসার ওই দিকে, এদিকে পড়তেছে। এভাবে চিংড়ির পোনা নিষেধ জেনেও মানুষ পেটের দায়ে চিংড়ির পোনা ধরেন নেট জাল দিয়ে। নেট জাল নাকি? সারা দেশের বাচ্চারাই খুব সাহসী। চকবাড়া থেকে রওনা দিয়েছি আমাদের গন্তব্য সোরা। আমরা সামনের যে ঘাটটি রয়েছে এটি পার হয়ে পরের ঘাটের দিকে যাব, সেখান থেকে সোরা। ডুমুরিয়া কে ওই যে ওই যে ওই, ঠিক আছে। কি আনন্দ! এই বাঁধগুলোর কি অবস্থা? কাজ চলমান আছে, তবে সেইভাবে কাজ হচ্ছে না। এটা সেই মেগা প্রজেক্ট, এটা সেই মেগা প্রজেক্ট, কাজ সেইভাবে হচ্ছে না। এই কাজ করতে সময় খেয়ে যাচ্ছে। দেখ, এইবারে যদি কিছু আসতো তাহলে তো খবর ছিল। এবারে বাদ তো খুব নড়বড়ে ছিল, খুব নড়বড়ে ছিল। একটা কথা আমার এমনিতেই উপলব্ধিতে আসে, সেটি লবণ জলে জীবন জলে, অর্থাৎ লবণ পানির কারণে জীবন আগুনের মতো জলে এখানকার মানুষের। এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভীষণ কষ্টের জীবন, যেখানে খাবার পানিটুকুই নেই, সেই জীবন কতটা কষ্টের হতে পারে
আমরা একটু হলেও অনুমান করতে পারি। যাই হোক, আমরা যাচ্ছি খোলপেটোয়া নদী ধরে। ঈদ আনন্দ না, পোনা পোনা নদীর উপর শহর বানায় ফেলছে, নদীর উপর শহর বানায় ফেলছে। তখন মে মাসের শেষ দিক, সুন্দরবন খোলা ছিল, মধুর মৌসুম চলছিল, মাছ কাঁকড়াও উঠছিল অবাধে। কাঁকড়া উঠতেছে। সফট শেল না হার্ড শেল? সফট শেল হচ্ছে বোর্ডে, আর হার্ড শেল হচ্ছে আপনার নিচে। সফট শেল উঠে গেছে, জি সফট শেল উঠে গেছে। কাঁকড়া যাচ্ছে, সুন্দরবনের কাঁকড়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো? কোথায় যাচ্ছেন আপনারা? মুন্সিগঞ্জ? কি সুন্দরবনের কাঁকড়া? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? তাই না? হ্যাঁ, না জানা পেলেন। কাঁকড়া হচ্ছে ভালো, তাই ইনশাল্লাহ ভালো হচ্ছে কাঁকড়া। এগুলো কি সফট শেলের জন্য? এটা কি বাক্সে ঢুকে যাবে? বুঝতে পারছি। চলো, মানে দেখে দেখে শুনে নেবো। সফট শেল ওঠে কিরকম এই গাবুরা থেকে প্রতিদিন? কিরকম ওঠে? 80 কেজি 90 কেজি 100 কেজি। ওরে বাবা, মেলা ভাই। এই ট্রলারটা ইয়ে করো ওদের কাজে। সফট শেল দেখি একটু। ও, এগুলো সব সফট শেল? যেগুলো সব সফট শেল, নরম কাঁকড়া আর কি। নরম এর কি ফ্রিজ হয়ে যাবে? জি ফ্রিজ হয়ে যাবে। এই গাবুরা থেকে 80-90 কেজি কাঁকড়া ওঠে, সফট শেল। ভালো তো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো। এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রা আসলে দেশের অন্যান্য এলাকার গ্রামাঞ্চলের থেকে আলাদা, কারণ প্রথমত উপকূল, সুন্দরবনের মতো একটি বিশাল ম্যানগ্রোভ বন রয়েছে এখানে, তার উপর নির্ভরশীল মানুষেরা। এর বাইরে লবণ পানির এই দুনিয়াতে স্বাভাবিক কৃষি হয় না। মিঠা পানির মাছ কেউ চাইলেই চাষ করতে পারেন না। সব মিলিয়ে ভীষণ বৈরী। সেই বৈরী জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে আপনারা জানাবেন। এবং একই সঙ্গে বলবো যে জুন, জুলাই, আগস্ট সুন্দরবন বন্ধ থাকে। এই সময় তাদের জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তারপরেও মানুষের জীবন, একই সঙ্গে সুন্দরবনটাকেও বাঁচাতে হবে। এই দুটোকে বাঁচিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আজ শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।